কেন মিথ্যে বলছো তুমি ওকে? কি উপায় ভাববে তুমি? এখান থেকে বেরোনোর শুধু একটাই মাত্র উপায় আছে, আর সেটা হয়তো এখন আর সম্ভব না। তুমি ওকে সত্যিটা বলছো না কেন? নয়নের উত্তেজিত আওয়াজে পিছন ফিরে তাকালো বিশাল আর ঝিনুক দুজনেই। ঝিনুকের কপালের ভাঁজ গভীর হলো ওর কথায়। কি উপায় মাম্মা, আমাকে বলো প্লিজ। না, নয়না তোকে কিছুই বলবে না। এগুলো তোর জানার কোনো দরকার নেই। নয়না, যাও এখান থেকে, নিজের কাজ করো। কেন কেন ও জানবে না? ও কি আমাদের মেয়ে নয়? ওরও জানা উচিত। আর এখন তো ও সবটাই জানে। তাহলে সমস্যা কোথায়? আজ আমরা কতটা কষ্টে আছি শুধু নিজেদের জন্য? না তো, আমাদের থেকেও বেশি ওর জন্য কষ্ট পাচ্ছি আমরা। রাত দিন একটাই চিন্তা আমাদের খেয়ে যাচ্ছে, যে আমার ছোট মেয়েটা কেমন আছে ওখানে, ওই নরপিশাচগুলোর মধ্যে। নয়নার চোখের কোলে জমা হওয়া জলগুলো যে কতটা মিথ্যে বুঝতে পারল না ঝিনুক। এতগুলো বছর পর মায়ের মুখ থেকে এই ধরনের কথা শুনে ভেতরের অপূর্ণ কোনো স্বপ্ন যেন নতুন করে পূরণ হওয়ার আশায় নড়ে চড়ে উঠল। ঝিনুক এগিয়ে যেতেই নয়না ওকে জড়িয়ে নিল বুকের মাঝে। ঝিনুকের অবুঝ মন বুঝল নয়না নিজের কৃতকর্মের জন্য হয়তো অনুতপ্ত। কেমন আছিস মা? ওই শয়তানটা তোর উপর কোনো অত্যাচার করে না তো? না মা, রুদ্র আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। ইনফ্যাক্ট ও সব কিছুর ও খেয়ালও রাখে। ঝিনুকের কথা শুনে বেশ অবাক হলো নয়না সহ অদূরে দাঁড়িয়ে ওদের দেখতে থাকা মিশাও। আসলে ওরা ভেবেছিল ঝিনুককে যখন দেখবে তখন হয়তো ওর অবস্থা অন্যরকম হবে। অত্যাচারিত, নিপীড়িত, গায়ে হাতে পায়ে অমানবিক অত্যাচারের কালশেটে দাগের সাথে ক্লান্ত মৃতপ্রায়। কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার শরীর স্বাস্থ্য যে প্রয়োজনের তুলনায় ভালো আছে, সেটা দেখে ওদের দুজনের বুকের ভেতরটা ঈর্ষায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নয়না জানতো যেই উপায় ওদের হাতে আছে সেটা শুধুমাত্র এই মেয়েই পারবে কার্যকরও করতে। তাই আর দ্বিতীয়বার না ভেবে ও বলল, ঝিনুক, আমার কথা মন দিয়ে শোন। এখন তুই জানিস এদের প্রত্যেকের ব্যাপারে। মাফিয়ারা খুব ভয়ঙ্কর হয় ঝিনুক। আজ আমাদের দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে, মারধর করাচ্ছে, না খাইয়ে রাখছে। এইভাবেই একদিন যখন এগুলো করতে করতে বোর হয়ে যাবে, মনের সমস্ত রাগটা মিটে যাবে, তখন আমাদের প্রত্যেককে মেরে ফেলতে দুবার ভাববে না এরা। কিন্তু রুদ্র বলেছে আমি ওর সাথে বিয়ে করতে রাজি হলে ও তোমাদের ছেড়ে দেবে। ঝিনুকের কথায় বিস্ফোরিত চোখে তাকালো মিশা ওদের দিকে। ও যেটা সন্দেহ করেছিল রুদ্রের ব্যাপারে সেটাই তাহলে ঠিক। রুদ্র বরাবরই ঝিনুকের পেছনেই ছিল, সেই ছোট থেকে। ওর প্রতি উদাসীনতার তাহলে এটাই কারণ। তুই সারা জীবন বোকাই থেকে যাবি ঝিনুক। তুই ওদের চিনিস না। আজ তোর সাথে ভালো ব্যবহার করছে শুধু তোকে নিজের মতো করে ইউজ করার জন্য। শারীরিকভাবে মানসিকভাবে নিংড়ে নেবে একদম। একবার মন ভরে গেলে তখন তোকে চিনবেও না। জাস্ট ছুঁড়ে ফেলে দেবে কোনো রাস্তায় অথবা পাঠিয়ে দেবে ওই মিডনাইট বাটারফ্লাইয়ে। এরা মাফিয়া। এরা কখনোই একটা মেয়েতে সন্তুষ্ট থাকে না ঝিনুক। এদের জীবনে কমিটমেন্ট বলে কিছুই হয় না। যা হয় শুধু নিজের শরীরের খিদে, আর সেটা মেটাতে এরা নিজেদের কাছে অগণিত মেয়ে মানুষ পুষে রাখে। রুদ্র ক্ষেত্রে তুইও তাদের মধ্যে একটা। ওয়েক আপ ঝিনুক, তোকে পালাতে হবে এখান থেকে। তুই ভুল পথে যাচ্ছিস। রাগে, ক্ষোভ, হিংসায় ভেতরের সবটুকু বিষ একবারে উগড়ে দিল মিশা। যেই জীবনের স্বপ্ন একদিন ও দেখেছে, আজ কোনো মূল্যে সেই জীবন বাঁচতে দেবে না ও ঝিনুককে নিজের চোখের সামনে। মিশার প্রতিটা বিষাক্ত শব্দ ঝিনুকের ভেতরটাকে জ্বালিয়ে দিচ্ছে একটু একটু করে। কিন্তু আজ ওর মস্তিষ্ক ভীষণ বিভ্রান্ত। মিশার কথাগুলো অবাধে ওর কর্ণকুহরে প্রবেশ করলেও খোলা চোখের পর্দায় একটার পর একটা ভেসে উঠছে রুদ্রর সাথে কাটানো সময়গুলো। বাড়িতে আসার পর ওকে জোর করে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেওয়া, অপূর্বর সাথে বিয়ের কথায় অপ্রত্যাশিত সেই রাগ, এখন পরিস্থিতির সুযোগ নিয়ে বিয়ে করার জন্য জোর দেওয়া, প্রয়োজন অতিরিক্ত খেয়াল রাখা, আর আর বন্ধ দরজার পেছনে ওকে বন্ধ থাকতে দেখে যে অজানা ভয়টা মানুষটাকে গ্রাস করেছিল, সেটা তো ও কিছুতেই ভুলতে পারছে না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, মস্তিষ্ক যেন সেই সামান্য পার্থক্যটা ধরতে পারছে না।
অথবা হয়তো মন যেটা বুঝতে পারছে মস্তিষ্ক সেটা বোঝার মতো কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। তাছাড়া সামনের মানুষটা যে একেবারেই ধোয়া তুলসী পাতা নয়, সেটাও তো আজ আর অস্বীকার করার কোনো জায়গা নেই ঝিনুকের কাছে। মিশা ঝিনুকের চোখে মুখে ফুটে ওঠা বিভ্রান্তি দেখে জিজ্ঞাসা করলো, হোয়াট? বিশ্বাস হচ্ছে না আমার কথা? ইউ আর সাচ এ সেলফিশ গার্ল। নিজের সুখ স্বাচ্ছন্দ্য লাক্সারিয়াস লাইফের বাইরে এখন আর আমাদের কথা কেন ভাববি? মা বাবা দিদি দাদা জাহান্নামে যাক, কি যায় আসে, তাই না? নিজে তো 4 বেলা পেট ভরে ভালো মন্দ খাচ্ছিস, কোনোদিন ভেবে দেখেছিস আমরা কি খাচ্ছি না খাচ্ছি, কিভাবে আছি? প্রত্যহ ঠিক কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য? বিশাল মিশার কথাগুলো সহ্য করতে পারল না। ও নিজের ছোট মেয়েকে খুব ভালো করেই চেনে। আজ শুধু ওদের জন্য ওকে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে যে লাইফস্টাইলটা বেছে নিতে হচ্ছে, সেটা যে ওর জন্য কী পরিমাণ যন্ত্রণাদায়ক তাও বোঝে। ছোট থেকেই মেয়েটার প্রতি ও নিজেও অন্যায় কম করেনি, কিন্তু কোথাও না কোথাও সময়ের সাথে সাথে মনের মধ্যে একটা নরম অনুভূতি মেয়েটার প্রতি জন্মেই গেছে ওর। গর্জে উঠল বিশাল। স্টপ ইট মিশা, তুই বিশালকে হাতের ইশারায় থামিয়ে দিল ঝিনুক। চারিদিকের পরিস্থিতিতে ওর মন মস্তিষ্ক এমনিতেই বিচলিত ছিল, তার উপর আজ মিশার কথাগুলো যেন ওর কাছে বড্ড অসহ্য মনে হলো। অ্যাফ্রোডিসিয়াস নাম শুনেছো কোনোদিন মিশু দিদি? মিশা বিস্ফোরিত চোখে তাকালো ঝিনুকের দিকে। ঝিনুক আবারও বলল, শুনেছো তাহলে? এটা এমন একটা ড্রাগ যেটা মুহূর্তেই মানুষকে উত্তেজিত করে নিয়ন্ত্রণহীন করে তোলে। এতটাই নিয়ন্ত্রণহীন করে তোলে যে মানুষ সেই মুহূর্তেই উত্তেজনা মেটাতে নিজেকে শারীরিকভাবে যে কোনো কারোর কাছে বিকিয়ে দিতে দুবার ভাবে না। কি ঠিক বললাম তো? সামনে দাঁড়িয়ে থাকা বিশাল আর নয়নার দিকে এক ঝলক তাকিয়ে মিশা মাথা নিচু করে নিল। ও ভাবতেও পারেনি মা বাবার সামনে ঝিনুক কথাগুলো এইভাবে বলে দেবে। মিশার দ্বিধা বুঝতে পারল ঝিনুক। মেডিকেল স্টুডেন্ট তো, তাই এই ব্যাপারগুলো আমি খুব সহজেই মুখের আগায় নিয়ে আসতে পারি। এবার আমাকে বলো তো, যেই মানুষটা একটা 20-21 বছরের মেয়েকে নাইট ক্লাবে নিয়ে গিয়ে ড্রিঙ্কে অ্যাফ্রোডিসিয়াস মিশিয়ে দেয়, তাকে কেউ কিভাবে বিশ্বাস করবে? কি অভিসন্ধি ছিল এর পেছনে মিশু দিদি? পারবে আমাকে উত্তর দিতে? মিশা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এবার আসি তোমার পরের কথায়। অর্থ, বৈভব, ক্ষমতা, প্রতিপত্তি, এইসব কিছুর লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বিন্দুমাত্র দায়ভার কিন্তু আমার নয়। আমি তো 12টা বছর এখান থেকে দূরেই ছিলাম। এখানে কি হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে, এগুলো আমি কিছুই জানতাম না। আর 12টা বছর পর এখানে এসেই আমি এইভাবে ফেঁসে গেলাম। কার জন্য মিশু দিদি? কি দোষ আমার? যেটাকে তুমি লাক্সারিয়াস লাইফ বলছো, সেটা আমার জন্য নরক যন্ত্রণার সমান। রুদ্র কতটা পাওয়ারফুল, কতটা প্রভাবশালী, সমাজে ওর স্ট্যাটাসটা ঠিক কোথায়, ওর পদমর্যাদা, এগুলো জাস্ট ডাজ নট ম্যাটার টু মি। আমার কাছে সব থেকে বেশি যেটা গুরুত্ব রাখে সেটা ওর আসল চেহারাটা। সবটা জানার পর একটা মাফিয়ার সাথে জীবন কাটাতে তুমি রাজি হতে পারো, কিন্তু আমার ক্ষেত্রে এর থেকে ভয়ানক শাস্তি আর কিচ্ছুই হতে পারে না। কারণ আমি জীবন বাঁচাই আর ও জীবন কেড়ে নেয়। আমরা দুজন পৃথিবীর সম্পূর্ণ দুটো উল্টো দিক। আমাদের একসাথে থাকা মানেই যেই জায়গায় অন্ধকার ছাড়া কিছু থাকা সম্ভব না। আর আমাদের খাওয়া না খাওয়ার কথা বলছো, খেতে ইচ্ছে না করলেও জল দিয়ে খাবার গিলতে হচ্ছে আমাকে। কারণ আমাদের প্লেটের খাবার শেষ হলে তবেই তোমাদের কাছে খাবার পৌঁছাচ্ছে। নিঃশ্বাসটাও আমাকে ওদের মর্জি মতো নিতে হচ্ছে। তাই প্লিজ শব্দ বেছে নেওয়ার আগে দুবার ভাবনা চিন্তা করো, তারপর বলো। অ্যান্ড ইয়েস, আই ডোন্ট ট্রাস্ট ইউ। সেদিন আমার সাথে অনেক খারাপটা ঘটতে পারতো যদি ওখানে রুদ্র না থাকতো। শেষের কথাগুলো বলতে গিয়ে নিজের মুখে উচ্চারিত শব্দগুলো শুনে বেশ অবাক হলো ঝিনুক। যেই মানুষটার সম্পর্কে এইমাত্রই এত খারাপ কথা বলছিল, সেই মানুষটাই যে সেদিন না থাকলে ওর সাথে অনেক খারাপ কিছু হতে পারত, সেটা অস্বীকার করার জায়গা তো সত্যিই নেই। ঝিনুকের মস্তিষ্ক কিছু সময়ের জন্য ফিরে গেল 12টা বছর আগে। সেদিন নদীর ধারে দাঁড়িয়ে বিশাল বলেছিল রুদ্রকে যাতে ও ঝিনুককে ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচায়, কিন্তু মানুষটাকে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে আলাদা করেনি।
সেই দিনের সে বীভৎস দিনটাই যদি ওর সাথে অন্য কেউ থাকতো তাহলে সে হয়তো ওকে এতটা নিরাপদে আগলে রাখতো না। যাকাই সেদিন সেই লোকটা শুধু ওর মাথায় বন্দুক রেখেছিল বলে মুহূর্তে নিজেকে নিরস্ত্র করতে দুবার ভাবেনি ছেলেটা। এতদিন ও সবার থেকে আলাদা ওই ঘরটাতে বন্দি ছিল। মানুষটা চাইলে ওর সাথে যা খুশি করতে পারত, কিন্তু সেরকম তো কিছুই করেনি ও। নিজের ভাবনার প্রতি ভীষণ বিরক্ত হলো ঝিনুক। ওর ভাবনায় ছেদ পড়লো মিশার পাল্টা জবাবে। তুই সত্যি এখনো কিছু বুঝতে পারিসনি, তাই না? তুই কি এতটাই বোকা নাকি বোকা সাজার ভান করছিস? আজ আমাদের এই অবস্থার জন্য শুধু তুই দায়ী, তুই। তোর কি মনে হয় রুদ্র কুশের এই কীর্তির কথা আজ জেনেছে? ও যে কতটা চালাক সেটা তুই জানিস না। এই শেখাওয়াত পরিবারে যা যা হয় কিছুই ওর থেকে লুকিয়ে হওয়া জাস্ট সম্ভব নয়। ওর লোকেরা বলে ওর নাকি অনেকগুলো চোখ, আর সেই চোখের নজর কখন কোথায় কোন জিনিসের ওপর থাকে তা কেউ জানে না। রুদ্র বরাবরই তোর। স্টপ ইট মিশা, কেন মেয়েটাকে এইভাবে বিভ্রান্ত করছিস? তুই কি জানবি ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? মানসিক যন্ত্রণাটা কতটা তার ধারণাও তোর নেই। মিশাকে ধমক দিয়ে মাঝপথে আটকে দিল নয়না। বাবা মায়ের এই রূপ অপ্রত্যাশিত ব্যবহারে হকচকিয়ে গেছে ও নিজেও। মিশার এই অর্ধেক বলা কথাগুলো ঝিনুকের মাথার ভিতরটা আরও বেশি করে ঘেঁটে দিল। ওর জন্য আজ ওর পরিবার বিপদে, কিন্তু কিভাবে? নয়না খুব কাছ থেকে ঝিনুকের চোখে মুখের প্রতিক্রিয়ার ক্রমাগত পরিবর্তনটুকুকে লক্ষ্য করছিল ভালো করে। মেয়েটা যে পরিস্থিতির বশে পড়ে বিভ্রান্ত হয়ে আছে সেটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না ওর, আর এটাই ছিল ওর কাছে মোক্ষম সুযোগ। ঝিনুক, লিসেন টু মি। এমন একটা মানুষ আছে যে তোকে এখান থেকে পালাতে আর আমাদের ছাড়াতে সাহায্য করতে পারে। তোর দাদাভাই ওর হয়েই কাজ করছিল। তোকে ওর সাথে গিয়ে যোগাযোগ করতে হবে, যেভাবেই হোক। নয়না, আমি বারণ করেছি ঝিনুক ওখানে যেতে পারবে না। কারণটা তুমিও ভালো করেই জানো। নয়নাকে চুপ করানোর জন্য জোরে চিৎকার করে উঠল বিশাল। নয়না ধিক্কারের সুরে পাল্টা চিৎকার করে উঠল বিশালের উপর। এই থামো তো, নিজে তো কিছু করার মুরত নেই, তাহলে যে করতে পারবে তাকে কেন বলবো না? তোমার ভাষায় থাকলে এখানেই পচে মরতে হবে। আর সেই দোষটা কার নয়না? তোমার ছেলের। হ্যাঁ, ওকে আমি মাটি দিয়ে গড়েছি তো যে শুধু আমার ছেলে হবে। তোমরা প্লিজ ঝগড়া করো না, আমার হাতে সময় কম আছে। রুদ্র আমাকে 5 মিনিটের জন্যই এখানে আসতে দিয়েছে। মাম্মা, আমি জানি না মিশু দিদি কি বলছে, আমি কিভাবে তোমাদের এই অবস্থার জন্য দায়ী হলাম, কিন্তু আমি প্রমিস করছি আমি তোমাদের এখান থেকে বার করার ঠিক একটা না একটা উপায় খুঁজে নেব। কিন্তু প্রমিস মি, এখান থেকে বেরিয়ে আর কোনোদিন তোমরা এখানে ফিরে আসবে না, এই জায়গা ছেড়ে চলে যাবে। আর তুই? আমার রাস্তা সবার থেকে আলাদা পাপা। গরম তেলে পড়া জল যেমন বেশিক্ষণ থাকতে পারে না, তাকে ছিটকে বেরিয়ে যেতে হয়, আমিও তোমাদের মাঝে এক ফোঁটা জলেরই মতো। যতই নিজেকে বেশানোর চেষ্টা করি না কেন, ছিটকে আসতে হয়। এতটুকু বলে ঝিনুক এক ঝলক মিশার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। ঝিনুক চলে যেতে মিশার ঠোঁটের কোণায় একটা ধূর্ত হাসি খেলে গেল। ইউ ফুল, তুই যেই খাঁচায় বাধা পড়েছিস সেখান থেকে ঠিক ততদিন বেরোতে পারবি না যতদিন এই খাঁচার মালিক না চাইবে। লিটল সিস্টার, তুই আজও বুঝলি না রে। কি করছিস সেগুলো? তুই কি বলতে যাচ্ছিলি তুই ওকে? মাম্মা, রুদ্র এই দিনটার প্ল্যান দীর্ঘদিন ধরে করছিল, আর এটাই আমি ধরতে পারছিলাম না। মানে? রুদ্র আজ থেকে নয় মাম্মা, সেই প্রথম দিন থেকে শুধু ঝিনুকের পিছনেই ছিল। ওর জীবনে অলওয়েজ শুধু ওই ছিল, আর কেউ না। কম চেষ্টা করিনি আমি ওর অ্যাটেনশন পাওয়ার। শুধু আমি কেন, রুদ্রনীল সিং শেখাওয়াতের অ্যাটেনশন গোটা উত্তরাখণ্ডের কোনো মেয়ের পক্ষে পাওয়া সম্ভব হয়নি। অথচ ঝিনুক বরাবরই কিছু না করেই সেই ছোট থেকেই ওর চোখের মনি হয়ে রয়েছে। তাই নয় তো কি, আজ শুধু ওকে পরিস্থিতির প্যাচে ফেলে বিয়ে করার জন্য এত বড় একটা গেম খেললো। মানুষটাকে আমি এতগুলো বছর ধরে সামনে থেকে স্টাডি করেছি মাম্মা, অ্যান্ড বিলিভ মি, আজ এখানে দাঁড়িয়ে আমি যেগুলো বলছি সেগুলো একটা মিথ্যে নয়। ওই যে কথায় বলে না, সহজলভ্য জিনিসের প্রতি মানুষের ঝোঁক বরাবরই খুব কম থাকে, কিন্তু যে জিনিসটা সহজে পাওয়া যায় না মানুষ সেটার প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট হয়। ঝিনুকের ক্ষেত্রে রুদ্রের ব্যাপারটা ঠিক একই।
ও বাকি মেয়েদের মতো ওর কাছে এত সহজে ধরা দেওয়ার পাত্রী নয়, তাই ওকে পাওয়া ওর কাছে একটা চ্যালেঞ্জের সমান। তুই বলতে চাইছিস রুদ্র ইজিন লাভ উইথ হার? ডোন্ট টক রাবিশ মাম্মা। এই লাভটা রুদ্রের মতো মানুষের জন্য নয়, এটা জাস্ট একটা মোহ, একটা নেশা। ঠিক যেই মুহূর্তে ও ওকে পেয়ে যাবে, নিজের মতো করে ইউজ করে নেবে, তারপর ওকে তুলে ছুঁড়ে রাস্তায় ফেলে দিতে দুবার ভাববে না, কারণ এটাই ওর প্রবৃত্তি, এটাই ওর নেচার। ওম আঙ্কেলকে দেখে তুমি আজও বুঝতে পারলে না এই মানুষগুলো ঠিক কেমন হয়? এরা কোনোদিনও এক নারীর প্রতি কমিটেড হয় না। এদের কাছে এরা নিজেরা ছাড়া বাকি সবাই শুধু ব্যবহার করার মতো বস্তু। যতদিন কাজে লাগবে ততদিন নিজের সাথে রাখবে। যেই মুহূর্তে প্রয়োজন ফুরিয়ে যাবে, অপ্রয়োজনীয় বস্তুর মতো পায়ে মারিয়ে দিতে এদের বিবেকে বাঁধবে না। কোনো কিছুর প্রতি মানসিক অ্যাটাচমেন্ট এদের কাছে দুর্বলতার সমান। ঝিনুক রুদ্রের কাছে একটা দুর্লভ জিনিস, যেই মুহূর্তে পেয়ে যাবে তখনই মূল্য শেষ। গাছের আড়ালে দাঁড়িয়ে মিশার সবটুকু কথা পরিষ্কার শুনতে পেল ঝিনুক। চোখের কোল গড়িয়ে উষ্ণ নোনা জলের ধারা বেরিয়ে এলো। যাকে একটা দিন নিজের সব থেকে ভালো বন্ধু মনে করেছিল ও, তার মানসিকতা ওকে ঘিরে এতটা নিচু কি করে হতে পারে? ও কি এতটা ভুল করলো মানুষটাকে চিনতে? কি করা উচিত ওর? রুদ্রর সাথে সরাসরি কথা বলা উচিত? হ্যাঁ, সেটাই ঠিক হবে। নোনা জলের স্পর্শে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে চারিপাশটা একবার দেখে নিয়ে ঝিনুক এগিয়ে গেল প্যালেসের দিকে। এই মুহূর্তে ওর ঈশিতাকে ভীষণ দরকার। মনটা যে বড় অস্থির করছে। বুকের ভেতরটাই তখন লক্ষ ঢেউয়ের উঠা পড়া। যেদিন থেকে ও এই বাড়িতে ফিরেছে সেদিন থেকেই রুদ্রর এই রূপকে ভীষণ অচেনা লেগেছে ওর। প্রতি ক্ষেত্রে নিজের ইচ্ছা, জেদ, নিজের মর্জিগুলোকে জোর করে চাপিয়ে দিয়েছে ওর উপর। কিন্তু কেন? মিশার বলা একটা কথাও ওর বিশ্বাস করতে মন চাইছে না। কিন্তু মিশা তো কথাগুলো ওর অনুপস্থিতিতে বলেছে, সেখানে মিথ্যা বলার তো কোনো কারণই নেই। প্রচণ্ড কষ্টে দমটা আটকে আসছে ওর। প্যালেসে ঢুকে এদিক ওদিক এক নজর দেখে সোজা সিঁড়ির দিকে এগিয়ে গেল ও। এই মুহূর্তে ঈশিতা একদম ওপরতলার ঘরে থাকে। ঝিনুক জানে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেই দুটো মানুষের কথোপকথনের মৃদু আওয়াজ ভেসে এলো ওর কানে। আওয়াজ দুটোই ভীষণ পরিচিত ওর। জাস্ট স্টপ ইট, স্টপ ইউর ননসেন্স। তোমার শিক্ষা হয়নি মীরা? এরপর কিন্তু আমি আর মুখে কথা বলবো না, আমার বন্দুক কথা বলবে। রুদ্রর গলার গম্ভীরতা সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ঝিনুককে ভেতর থেকে কাঁপিয়ে দিল। প্রত্যুত্তর শোনা গেল মীরার গলায়। ননসেন্স? এগুলো তোমার ননসেন্স মনে হচ্ছে রুদ্র? আই লাভ ইউ, ড্যাম ইট। কেন কেন আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না রুদ্র? মনে পাহাড় সমান অস্থিরতা ভিত্তি চেপে রেখেও এক পা করে এগোতে শুরু করলো ঝিনুক। আজ আর কোনো কিছুতেই নিজেকে আটকে রাখবে না ও। সবটা খোলাখুলিভাবে ওর সামনে আসাটা ভীষণ দরকার এবার। এনাফ। সেদিন শুধু হাতটা পড়েছে মীরা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি ভালো করে জানো আমার সহ্যের সীমা অতিক্রম হলে আমি কি করতে পারি। আমাকে উস্কে দিও না। তুমি আমার দাদাকে চিট করেছো। আমি চিট করছি? রুদ্র, তুমি প্রথম থেকেই জানতে আমার ফিলিংসের কথা। তাহলে কেন রুদ্র, কেন সেদিন কিছু বললে না যেদিন আমার বিয়েটা বেদের সাথে ঠিক হয়েছিল? আর এক পা উপরে উঠে আসতে সিঁড়ির ঠিক উপর দিকটায় খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা রুদ্র আর মীরাকে পরিষ্কার দেখতে পেল ঝিনুক। সাথে সাথে অজান্তেই বুকের ভেতরে একটা তীব্র জ্বালা অনুভূত হলো ওর। কারণ তোমার ফিলিংসে আমার কিছু যায় আসে না মীরা। না সেদিন আসতো, না আজ আসে। কিন্তু তোমার মনের ভয়টা মনে হচ্ছে আজকাল একটু কমে এসেছে। বেশি সাহস দেখিও না। শুধু ড্যাড আর দাদার কথা ভেবে আমি নিজেকে সংযত করে রেখেছি, কিন্তু এটাকে টেকেন ফর গ্র্যান্টেড নিও না। ভয় আমি যথেষ্ট পাই তোমাকে রুদ্র। ইউ আর এ ডেভিল, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি শুধু মৃত্যু ভয়টাই কাটিয়ে উঠেছি। তোমাকে অন্য কারোর সাথে বিয়ে করতে দেখা আর স্বেচ্ছায় মৃত্যুবরণ করাটা আমার কাছে সমান। কেন করছো আমার সাথে এরকম? কেন? কি নেই আমার মধ্যে রুদ্র? আমি একদম সহ্য করতে পারছি না তোমার আর ওই ঝিনুকের ব্যাপারটা। বলো সবটা মিথ্যে, প্লিজ বলো। এতগুলো বছর আমি শুধু তোমার জন্য অপেক্ষা করে গেছি যে কবে তুমি আমার অনুভূতিগুলোকে বুঝবে,
ওই মেয়েটার পুরো পরিবার বিশ্বাসঘাতক। তোমাকে মারার প্ল্যান করেছিল ওরা। সেই পরিবারের মেয়েকে কিভাবে বিয়ে করতে পারো তুমি? প্লিজ রুদ্র, ডোন্ট ম্যারি হার। আমার ওর শরীরটা পছন্দ, তাই না? ওকে একবার নিজের করে পাওয়াটা তোমার জেদে দাঁড়িয়ে গেছে। এটা শুধু একটা মোহ রুদ্র। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝেছি, কিন্তু এর জন্য বিয়ে করার কি দরকার? ওকে ওকে তুমি খুব সহজেই একদিনের জন্য নিজের বিছানায় নিয়ে যেতে পারো, যেভাবে খুশি ভোগ করতে পারো, নিজেকে স্যাটিসফাই করতে পারো। তারপর ওকে মিডনাইট বাটারফ্লাইয়ে পাঠিয়ে দাও, অথবা তোমার লোকেদের কাছে পাঠিয়ে দাও। বাকি কাজটা ওরাই করে দেবে। কথাগুলো কানে এসে পৌঁছাতেই ঝিনুকের পায়ের তলার মাটি সরে গেল। তাহলে কি মিশা সত্যি কথাই বলছিল? নোনা জলে চোখের দৃষ্টি ঝাপসা হতে হতে একেবারে অস্পষ্ট হয়ে গেল ওর। রুদ্র এতক্ষণ ধরে মীরার কথাগুলো সহ্য করে যাচ্ছিল। এই সময়ে বাড়ির মধ্যে সবার উপস্থিতিতে এরকম একটা ব্যাপার নিয়ে নতুন করে কোনো সিন ক্রিয়েট করতে চাইছিল না ও। কিন্তু এবার মীরার নিজের মাত্রা ছাড়িয়েছে। আর যাই হয়ে যাক, ঝিনুকের ব্যাপারে এই ধরনের কথা মোটেই সহ্য করতে পারে না রুদ্র। হাতের শক্ত মুঠোটা খুলে সাথে সাথে চেপে ধরল ও মীরার গলাটা। একবার সতর্ক করেছিলাম আমি তোমাকে মীরা, কিন্তু তুমি সোনার মেয়ে নও। এখন এই মুহূর্তে তোমাকে প্রাণে মেরে ফেলতে আমার 4 মিনিটের বেশি সময় লাগবে না। তাহলে সে একটা মৃদু ফোপানির আওয়াজে রুদ্রর মুখের কথা মুখেই রয়ে গেল। পেছন ফিরে সিঁড়ির দিকে তাকাতেই ঝিনুককে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল ও। মেয়েটা যে ওদের সব কথাটাই শুনেছে সেটা ওর চোখ মুখে ফুটে ওঠা ভীতির ছাপে স্পষ্ট। রুদ্রর চোখে চোখ পড়তেই দুহাতে মুখ চেপে এক দৌড়ে প্যালেস ছেড়ে বেরিয়ে এলো ঝিনুক। মাথার ভেতরের সবকটা শিরা উপশিরা যেন একসাথে বিদ্রোহ শুরু করেছে তখন। ঝিনুককে ওইভাবে চলে যেতে দেখে রুদ্রের মাথায় আগুন জ্বলে গেল যেন। সম্পর্কের জটিলতা যে ঠিক কোন অভিমুখে নিজের যাত্রা শুরু করেছে সেটা ও ভালোই বুঝতে পারল। এমনিতেই সম্পর্কটা এতটা কমপ্লিকেটেড ছিল, সেটার যে এইভাবে অবনতি ঘটবে সেটা মোটেই আশা করেনি রুদ্র। ওর সমস্ত রাগটুকু গিয়ে পড়ল মীরার উপর। ইচ্ছে তো করছে এই মুহূর্তে এই মেয়েটাকে পৃথিবী থেকে মুক্ত করে দিতে, কিন্তু এতে হিতে বিপরীত হবে আর ঝিনুককে আরও ভুল বুঝবে। কিন্তু হঠাৎ জেগে ওঠা ভেতরের এই প্রচণ্ড রাগটাকেও একটা নির্দিষ্ট দিকে চালনা করাটা ভীষণ ভীষণ দরকার। মীরার গলার উপর ওর হাতের বাঁধন আরও শক্ত হয়ে বসলো। দম আটকে আসছে মীরার। ঠিক তখনই ওকে ওইভাবে ধরে রেখে গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে দিল রুদ্র। ছিটকে পড়ল মীরা মেঝের উপর। ব্যথায় চিৎকার করে উঠল। রুদ্র ঘাতক দৃষ্টিতে ওর দিকে শেষবারের মতো এক ঝলক তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে এলো ওখান থেকে। এই মুহূর্তে ওর ঝিনুকের সাথে কথা বলাটা জরুরি। ওর ঠিক কতটা শুনেছে আর কতটা বুঝেছে সেটা জানাটা খুব দরকার। প্রত্যাশিতভাবে রুদ্র ঝিনুকের কটেজের সামনে এসে দেখল কটেজের দরজাটা ভেতর থেকে বন্ধ। ঝিনুক, ওপেন দ্য ডোর। ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেল না রুদ্র। প্রিন্সেস, ওপেন দ্য ডোর। না, এবারও কোনো সাড়া নেই। এবার একটু গম্ভীর হয়েই রুদ্র বলল, দরজাটা খোলো, না হলে কিন্তু দরজাটা ভেঙে ভেতরে আসাটা খুব একটা বড় ব্যাপার নয় আমার জন্য। মুখের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই ঘরের দরজাটা খুলে গেল ঝিনুকের। রুদ্র সরাসরি তাকালো ঝিনুকের দিকে। মেয়েটার চোখ দুটো বীভৎস পরিমাণে লাল হয়ে আছে। গালের উপর লেপ্টে থাকা জলের দাগগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তাড়াহুড়োতে গাল বেয়ে পড়া জলগুলোকে হাতের ঘষায় মুছে ফেলার বৃথা একটা চেষ্টা করা হয়েছে। হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? প্রশ্নটা ইচ্ছা করে ছুড়ে দিল রুদ্র ঝিনুকের দিকে। ওর মাথার মধ্যে ঠিক কী চলছে সেটাই জানতে চাই ও। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি যেটা চাই সেটা তোমার ধারণাতীত ঝিনুক। রিয়েলি? আমার ভাবতেও ঘেন্না করে। একদিন এই তোমাকে আমি নিজের জীবনের সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম। আমি আফসোস করি সেই দিনটার জন্য যখন আমি আমার পরিবারের সাথে এই বাড়িতে এসেছিলাম। আফসোস করি সেই দিনটার জন্য যেদিন আমি প্রথম তোমার সাথে পরিচিত হয়েছিলাম। আর আজ তোমার প্রতি আমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই নেই। মেয়েদের শরীর ছাড়া আর তোমার কিছুই চেনো না। না, দুনিয়ার তো এত মেয়ে আছে, তাহলে তোমার এই নোংরা বাসনা পূরণের জন্য আমি কেন? আজ আমি বুঝতে পারলাম সেদিন কেন বিনা দোষে আমাকে শাস্তি পেতে হয়েছিল। কারণ সেদিন শাস্তিটা আমি না পেলে তো তোমার
প্রিয়তমা মীরাকে পেতে হতো। আজ ওকে দিয়ে মন ভরে গেছে, তাই এবার আমি। কি ঠিক তো? কাল আমার জায়গায় অন্য কেউ হবে। এইসব শুধু জেদের জন্য রুদ্র। তাহলে দেরি কিসের? নিজের জেদ এই মুহূর্তে পূরণ করো, আর তারপর প্লিজ আমাদের মুক্তি দাও। ভাবতেও অবাক লাগে যে তুমি তোমার বাবার মতোই চরিত্রহীন রুদ্র। ঝিনুকের মুখের কথা শেষ হতেই সজোরে একটা চড় এসে পড়লো ওর গালটার উপরে। সাথে সাথে ছিটকে পড়লো ঝিনুক মেঝেতে। ঝিনুকের গলা থেকে বেরিয়ে আসা চিৎকারের তীব্রতা একটু একটু করে রুদ্রর অনুভূতিগুলোকে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। আর সেই রক্তক্ষরণ ভেতরে প্রজ্বলিত অগ্নিশিখায় ঘৃতাহুতির কাজ করছিল ভীষণভাবে। গরল পানের জ্বালাটাও বোধ হয় এর থেকে অনেক কম ছিল। প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে যে মানুষটার প্রতি একটু একটু করে অনুভূতিগুলোকে তিলে তিলে গড়ে তুলেছিল রুদ্র, আজ সেই মানুষটার মুখের সেই অনুভূতিগুলোর অপমান বোধ হয় ও মেনে নিতে পারেনি অত সহজে। আর তারই বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেললো ও এইভাবে। কিন্তু ঝিনুক কি এর পরিস্থিতিটা বুঝবে? ঘটনার আকস্মিকতায় এমন একটা আচরণ করে ফেললেও অনুতাপের অনুভূতিটা সাথে সাথেই জাঁকিয়ে বসলো রুদ্রর মন মস্তিষ্কের উপর। সাথে সাথে হাঁটু মুড়ে বসে পড়লো ও ঝিনুকের সামনে, চোখে মুখে ভয়ঙ্কর অসহায়তার ছাপ। Fuck, damn it! I am sorry. So sorry. Really, very sorry, my princess. Please, sorry. Look at me, my baby. Please, look at me. ঝিনুক অবাক হয়ে তাকালো রুদ্রর দিকে। এই মাত্রই যে মানুষটা প্রচণ্ড রেগেছিল, নিমিষের মধ্যে তার গলায় করুণ আকুতি। এই করুণ আকুতি এর আগে কোনো দিন এই মানুষটার গলায় দেখেনিও। এত দুর্বল হতে এর আগে কোনো দিন দেখেনিও মানুষটাকে। এই রূপ যে বড্ড বেমানান মানুষটার জন্য। ছেলেটার চোখে মুখে যেটা ও পরিষ্কার দেখতে পাচ্ছে সেটা জেদ মোটেই নয়, এটা পাগলামি, পিওর ম্যাডনেস, ফুল ক্রেজিনেস। বুকের ভেতরের অভিমানের পাহাড় নিজের আয়তন বাড়িয়েছে ইতিমধ্যেই। লিভ মি অ্যালোন রুদ্র, আমি কিছুক্ষণ একা থাকতে চাই প্লিজ। ঝিনুকের কান্না ভেজা আওয়াজে দৃঢ়তা স্পষ্ট। একটার পর একটা যা ঘটে চলেছে সেগুলোকে বোঝার জন্য একটু সময় চায় ওর মস্তিষ্ক। পরিস্থিতির জটিলতায় যথেষ্ট বিভ্রান্তির মধ্যে সাধারণ চিন্তাশক্তিটুকু অসাড় হয়ে আসছে ওর। মেয়েটা আবার একা থাকার কথা বলছে, আবার রুদ্রকে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছে প্রতিবারের মতো। আরও একবার তীব্র অস্থিরতাটুকু চেপে বসছে রুদ্র মানসিকতায়। এতক্ষণের অসহায় দৃষ্টিতে অনমনীয়তার ঝলক স্পষ্ট বোঝা যাচ্ছে। ঝিনুকের এই একা থাকার প্রস্তাবটা ওর পছন্দ না হলেও এই মুহূর্তে ওর কিছুই করার নেই। দাঁতে দাঁত চেপে হাতের মুঠো শক্ত করে ভেতরের রাগটাকে কোনোভাবে নিয়ন্ত্রণে এনে ঝিনুকের চোখের গভীরে চোখ রাখল রুদ্র। ফাইন, 1 ঘন্টা দিচ্ছি তোমাকে একা থাকার জন্য, কিন্তু তারপর আমার সাথে বসে তোমাকে কথা বলতে হবে সবটার ব্যাপারে। যা যা তোমার মাথায় চলছে এই মুহূর্তে, যে ব্যাপারগুলো তোমাকে অস্থির করছে, বিরক্ত করছে, সেই সবটা আমি জানতে চাই। আমার কাউকে কিচ্ছু বলার নেই, এগুলো আমার একান্ত ব্যক্তিগত, আর এগুলো তোমার জানার কোনো অধিকার নেই। মুখের কথা শেষ হওয়ার সাথে সাথেই রুদ্র শক্ত হাত দুটো ওকে চেপে ধরল দেওয়ালের সাথে। চোয়ালের পেশি শক্ত হয়ে উঠছে ওর। সম্পূর্ণ অধিকার আছে, আর শুধু আমারই আছে। মৃত্যুর আগে পর্যন্ত থাকবে। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও কথাটা। আমরা চোখের সামনে যেটা দেখি বা অন্যের মাধ্যমে যেটা শুনি সেটা কিন্তু সবসময় ঠিক হয় না ঝিনুক। তাই যে কোনো বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের উচিত সম্পূর্ণ সত্যিটা যাচাই করে নেওয়া। 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা দিলাম, তারপর আমি সবটা শুনতে চাই। জীবনে যেই জিনিসগুলোর আর কোনো মূল্য আমার কাছে নেই সেগুলোর ব্যাপারে যাচাই করা বা না করার আমার কিছু যায় আসে না। আর 1 ঘন্টা হোক বা 1 দিন হোক, আমার তোমাকে কিছুই বলার নেই। আর হ্যাঁ, আমি তোমাকে ভয় পাই না রুদ্র। কি করবে? মেরে ফেলবে আমাকে? যাও, করে নাও, নাও প্লিজ গো। বন্ধ দরজার পেছনে সারা ঘর জুড়ে অস্থির পদক্ষেপে পায়চারি করে বেড়াচ্ছে রুদ্র। মেয়েটা যে কি ভাবছে, কি চলছে ওর মাথায়, কিছুই বুঝতে পারছে না ও। আর সেটাই এখন ওর কাছে সব থেকে বেশি অস্বস্তির কারণ। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যে কাজটা ও করে ফেলেছে তার জন্য ভীষণ রাগ হচ্ছে ওর নিজের উপর। হাতের সামনে মোটামুটি যা কিছু ছিল সবটাই ভেঙে গুড়িয়ে পড়ে আছে মেঝেতে।
ব্যাপারটা এতটা জটিল হয়ে যাবে ও ভাবতে পারেনি। এদিকে ঝিনুক অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে কটেজের বিছানার উপর। একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা একটা কালবৈশাখীর ঝড়ের মতো মনে হচ্ছে ওর কাছে। মাথা মুন্ডু কিছুই ওর বোঝার বাইরে। 12টা বছরের ওর অনুপস্থিতিতে সবাইকে যেন একদম অপরিচিত করে তুলেছে ওর কাছে। মীরার রুদ্রের প্রতি ফিলিংস, অথচ বেদের সাথে বিয়ে। রুদ্রের কথা শুনে মনে হলো ও সবটা জানতো। তাহলে কি সত্যি ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল? তখন রাগের মাথায় কথাটা রুদ্রকে বলে দিলেও সেটার সত্যতা নিয়ে ঝিনুকের মনে যথেষ্ট সংশয় রয়েছে। সেগুলোই ক্লিয়ার করার বৃথা প্রচেষ্টায় মাথার ভেতরের সবটা তালগোল পাকাতে শুরু করেছে। এমন সময় দরজায় নক হওয়ার মৃদু শব্দে উঠে দাঁড়ালো ঝিনুক। কে? ভীষণই অপরিস্ফুট নিচু আওয়াজ ভেসে এলো দরজার ওপার থেকে। মারে, আমি পাপা। সাথে সাথে ঝিনুক দরজা খুলে বিশালকে টেনে ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে দরজাটা আটকে দিল। পাপা, তুমি এখানে কি করছো? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে যে আরো কঠিন শাস্তি পেতে হবে। আমি জানি, এখন আর শাস্তির পরোয়া করি না রে। তুই আমার কথাটা মন দিয়ে শোন। এরা কেউ মানুষ না রে, এরা জানোয়ার। মানুষের জীবনের কোনো মূল্য এদের কাছে নেই। কারোর কষ্ট, যন্ত্রণা, ব্যথা, দুঃখে এদের কিছুই যায় আসে না রে। আমি বলছি না তুই তোর মাম্মা দিদির কথা শুনে চল, না। অনেক ভেবেছিস অন্যের কথা, এবার একটু নিজের কথাটা ভাব। একটা কথা বল আমাকে, সেদিন যখন মীরা তোকে নিয়ে এসেছিল তখন সুনীল কোনো দুর্ব্যবহার করেছিল তোর সাথে? বিশালের প্রশ্নে ঝিনুকের কপালের মাঝে গভীর ভাঁজের রেখা দেখা গেল। আসলে সেদিন সুনীল আঙ্কেল আমাকে খুব জোরে চড় মেলেছিল, আর মীরা দিদিও। এটা তুই রুদ্রকে বলেছিলি? কি হয়েছে বলো তো পাপা? আগে যেটা জিজ্ঞাসা করছি সেটা বল। আহ, মানে মানে হ্যাঁ, রাতে রুদ্র জিজ্ঞাসা করেছিল ঠোঁটের কোনায় চোট কি করে লেগেছে। তখন বলেছিলাম। আর সেই রাতেও তো সুনীল আঙ্কেলের অ্যাক্সিডেন্ট। পাপা, কিছু একটা আশঙ্কায় ঝিনুকের মাথার ভেতরটা ঝনঝন করে উঠল। সুনীলের অ্যাক্সিডেন্টটা রুদ্রই করিয়েছে, আর মীরার হাত এটাও সম্ভবত। ঝিনুক, মা আমার কথা মন দিয়ে শোন। তোকে এখান থেকে পালাতে হবে, আমাদের কথা ভেবে না, নিজের কথা ভেবে। আমাদের চিন্তা ছাড়, নিজেকে বাঁচা। আমি জানি না রুদ্রের মাথায় তোকে নিয়ে কি চলছে, ও কি প্ল্যানিং করেছে, কিন্তু বাবা হয়ে আমি কোনোদিন চাইবো না তোর ভাগ্য কোনোভাবেই ওর সাথে জুড়ে যাক। ও ও নরক থেকে উঠে আসা সাক্ষাৎ শয়তান, দানব, হিংস্র সাপদ। ওকে দেখলে দুপা পিছনে সরে যায়। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, যেদিন ও শাস্তি হিসাবে তোকে চেয়েছিল। ওর চোখ দেখতে আমি ভুল করিনি। আমি জানি না এটা কি, তবে একটাই কথা বলবো, এটা যাই হোক ভীষণ ভয়ঙ্কর কিছু। ও তোকে এত সহজে যেতে দেবে না। রুদ্রর জেদ যে মারাত্মক, যে কোনো মূল্যে ইউ হ্যাভ টু escape. Do you understand? You just have to run. কথাটা শেষ করেই সন্তর্পণে ঘর ছেড়ে বেরিয়ে গেল বিশাল। ঝিনুক কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। একটু একটু করে এবার সবটা ওর কাছে পরিষ্কার হতে শুরু করেছে। এইভাবে জোর করে ওর সাথে এঙ্গেজমেন্ট, অপূর্বর সাথে বিয়ের কথা শুনতেই অযাচিত রাগ, জোর করে ওকে আটকে রাখা। আর সেদিন রাতে সবটা জানার পরেই মীরা আর সুনীলের সাথে ঘটা দুর্ঘটনাগুলো, সবটা শুধু ওর জন্য। এই পাগলামি, এই উন্মত্তা শুধু ওর জন্য। মীরার হাতটার ওই অবস্থার জন্য শুধু ও দায়ী। সুনীলের অ্যাক্সিডেন্টের জন্যও। মানুষটা যদি কিছু হয়ে যায়। মুখে দুহাত চাপা দিয়ে আটকে উঠল ঝিনুক। হে উপরওয়ালা, এটা কি করলে তুমি? মানুষগুলোকে আজ আমার জন্য এইভাবে শাস্তি পেতে হচ্ছে কেন? না না, আমাকে পালাতেই হবে। আজ শাস্তি হিসেব কারোর হাত পুড়িয়ে দিতে বা অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পিছুপা হচ্ছে না যে মানুষটা, কাল নৃশংসভাবে রক্তের বন্যা বইয়ে দিতেও দুবার ভাববে না। আমার উপস্থিতি যে মানুষটাকে এতটা বিষাক্ত করে তুলবে সেটা যে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। কিন্তু কী জন্য? আমার কি ভূমিকা থাকতে পারে রুদ্রর মতো একটা মানুষের জীবনে? কেবলমাত্র একটা জেদ, নাকি অবসেশন, আর নাকি নাকি তার থেকেও বেশি কিছু? অজান্তেই হৃদস্পন্দন লাগাম ছাড়া হতে শুরু করলো ঝিনুকের। রুদ্র যদি সত্যি ওকে নিজের করে পাওয়ার পরিকল্পনা করে থাকে, তাহলে কোনো কিছুই যে ওকে আটকাতে পারবে না সেটা ঝিনুক খুব ভালো করেই জানে। রুদ্রর এই পাগলামি ওকে নরক পর্যন্ত টেনে নিয়ে যাবে সাথে করে। এই উন্মত্তা ধ্বংস করে দেবে ওকে, পুড়িয়ে ছারকার করে দেবে ওর স্বপ্ন, ওর ইচ্ছা,
আশা আকাঙ্ক্ষাগুলোকে, ওর সাথে জড়িত সব কিছুকে। ধারালো বিষাক্ত ছুরি হয়ে রক্তাক্ত করবে ওর এই জীবনটাকে। এরকম একটা আবেগ অনুভূতিহীন জেদের সম্পর্কে ও নিজেকে কিছুতেই জড়াবে না, কিছুতেই না। ঈশিতার মতো একটা অপমানের জীবন ওর কোনো দিন চায় না। না না না, ওকে ঘিরে রুদ্রর এই পাগলামির সীমা ছাড়ানোর আগেই ওকে এখান থেকে বেরোতে হবে। নয়না আর মিশার উপর অবিশ্বাসের কারণে ওদের কথার উপর ভিত্তি করে যে সিদ্ধান্তটা নিতে ঝিনুক বিভ্রান্ত হচ্ছিল, রুদ্রর এইরূপ অমানবিক আচরণ আর বিশালের সতর্কবার্তা ওকে সেই সিদ্ধান্তটায় নিশ্চিত রূপে নিতে সাহায্য করছে। রেগে গিয়ে হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে যে মানুষটা ওর গায়ে হাত তুলতে পারে, একটা জলজান্ত মানুষের হাতটা ওইভাবে পুড়িয়ে দিতে পারে, একটা মানুষকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, সে পরবর্তীকালে আরও ভয়ানক কিছু করতে পারে। এই ধরনের নিষ্ঠুর নির্মম ঘটনার সাথে ঝিনুক অভ্যস্ত নয়। এগুলো ওর সহ্যের বাইরে। এইসব হাই স্ট্যাটাসের মানুষগুলোর মাঝে এত কমপ্লিকেটেডভাবে ও নিজের লাইফ লিড করতে পারবে না। কিছু একটা ভেবে নিয়ে মোবাইলটা হাতে তুলে নিল ঝিনুক। হ্যালো, মিসেস ইরানি। ইয়েস, স্পিকিং। আমি আমি ঝিনুক রাঠোর বলছি, ইউএমএমসি থেকে। আপনি বলেছিলেন কোনো সমস্যা হলে একবার কল। ও মাই গুডনেস, ইটস ইউ। আমার তোমাকে মনে আছে সুইটি। তোমাকে ভুলে গেলে যে স্বয়ং গডও আমাকে ক্ষমা করবেন না। আজ তোমার জন্য আমি বেঁচে আছি ডিয়ার। আমার জন্য কিছু না মিস্টার ইরানি, উপরওয়ালা চেয়েছিলেন তাই আপনি বেঁচে আছেন। আসলে আমি আজ একটা বিপদে পড়ে কলটা করেছি। এইটা কিন্তু একদম ঠিক কথা নয়। এই মহিলাটাকে শুধু বিপদে পড়লেই মনে করা যায় বুঝি, এমনিতে মনে করতে নেই। এবার বলে ফেলে তো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। তোমার ঋণটা যদি একটু কমানো যায়। আসলে আমি কিছু ব্যক্তিগত সমস্যার কারণে উত্তরাখণ্ড ছেড়ে চলে যেতে চাইছি, কিন্তু এইভাবে সেমিস্টারের মাঝে ফাইনালটা বাকি, তারপর ইন্টার্নশিপ, কোনোভাবে কি কাউন্সিলের আন্ডারে অন্য কোনো কলেজে ট্রান্সফার সম্ভব? আমি জানি সেমিস্টারের মাঝে এটা একদম ইম্পসিবল একটা ব্যাপার, কিন্তু তবুও জিজ্ঞাসা করছি। ব্যক্তিগত সমস্যা বলছো তাই কারণটা আমি জিজ্ঞেস করব না, তবে একটাই কথা বলবো, এই অঙ্কিত ইরানির জন্য মেডিকেল কাউন্সিলে ইম্পসিবল বলে কিছুই নেই। এনিওয়ে, আমাকে কাল অফিস আওয়ার পর্যন্ত সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করে ফেলবো। টেক কেয়ার মাই চাইল্ড। অনেক ধন্যবাদ মিস্টার ইরানি। কলটা ডিসকানেক্ট করে হাতে ধরে রাখা পেপারটার দিকে একবার তাকালো ঝিনুক। অ্যাড্রেসটা ঋষিকেশের আশেপাশের কোনো এলাকার। ঠিক তার নিচেই লেখা বড় বড় অক্ষরে জলজল করছে একটা নাম, মিসেস অদিতি মিত্রা। অ্যাড্রেসটা সম্ভবত ওনারই, এখানেই পৌঁছাতে হবে ওকে, এমনটাই বলেছে নয়না। ব্যাস, ওর কাজ এই খবর পৌঁছানোটুকুই। বাকিটা রাজেন্দ্র শেট্টি মিসেস মিত্রার থেকেই জেনে যাবে। হাতের কাগজটা শক্ত মুঠোয় ধরে বসে আছে ঝিনুক। মনটা কিছুতেই সায় দিচ্ছে না এই কাজটা করার। কিন্তু ওর চলে যাওয়ার পর রুদ্র যে ওর বাবা মাকে ছেড়ে দেবে না, সেই আশঙ্কাটুকুকেও তো একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না ও। নয়না বলেছে এই মহিলাই ওকে রাজেন্দ্রর কাছে পৌঁছে দেবে, কিন্তু ও যে এইসবের মধ্যে থেকে বহু দূরে চলে যেতে চায়, বিশেষ করে রুদ্রর থেকে। তাই ও ঠিক করেছে কোনো রকমে খবরটুকু পৌঁছে দিয়ে সোজা ওখান থেকে বেরিয়ে যাবে দেরাদুন স্টেশনের উদ্দেশ্যে। গন্তব্য জানা নেই, উদ্দেশ্য এখান থেকে বহু দূর কোথাও চলে যাওয়া, পরেরটা পরে দেখা যাবে। তবে এমনটা নয় যে ও নয়না অথবা মিশার কথায় প্রভাবিত হয়ে এই জায়গা ছাড়ছে। আজ ও নিজে মন থেকে চায় সবটা ছেড়ে চলে যেতে, তাই যাচ্ছে। এই জায়গাটাই অভিশপ্ত, অবিশ্বাসে পরিপূর্ণ। বিশ্বাস জীবনকে সুন্দর করে তোলে। বিশ্বাসের ভিত্তি গড়ে তোলা সম্পর্কগুলোর জন্য অনেক আত্মত্যাগ স্বীকার করা হয়, কিন্তু অবিশ্বাস যে কোনো পরিস্থিতিতে জীবনকে দুর্বিষহ করে তোলে। আজ এই জায়গায় দাঁড়িয়ে এই প্যালেসে ঈশিতা ছাড়া আর এমন একটা মানুষও নেই যাকে ও বিশ্বাস করতে পারছে। নিজের জন্য কেন এত জটিলতা বাড়াবে তাহলে ও? মিশার উপর বিশ্বাস করার মতো ব্যবহার ও কোনোদিন করেনি ওর সাথে। তাছাড়া নয়নাও যে বিশ্বাসের যোগ্য নয় সেটা কিছুক্ষণ আগেই ও নিজের চোখেই দেখেছে, যখন ওমবাবুকে একা পেয়ে এই অবৈধ সম্পর্কের দোহাই দিয়ে নিজের মুক্তির দাবি করছিল সে। এক মুহূর্তের জন্য ও ভেবেছিল জীবনের বাস্তব জটিলতার সামনে দাঁড়িয়ে হয়তো নিজেকে শুধরে নেবে নয়না,
কিন্তু সেরকম কিছুই হয়নি দেখে মনে মনে নিজের সিদ্ধান্তের প্রতি আরও অটল হয়েছে ও। মাঝে মাঝে বিশালের জন্য মন কাঁদে ওর। বোর্ডিং স্কুলে যাওয়ার পর একমাত্র এই মানুষটাই ছিল যে বারংবার দেখা করতে অস্বীকার করার পরেও সে প্রত্যাখ্যানকে উপেক্ষা করে ওর সাথে দেখা করতে চলে আসতো। আর তো কেউ কোনোদিন আসেনি ওর খোঁজ নিতে, সব থেকে প্রিয় মানুষটাও না। ও কেমন আছে, কি করছে কিছুই জানতে আসেনি। রুদ্রর প্রতি অভিমানটা হয়তো তার জন্যই এতটা বেশি এই মনে। অবিশ্বাসের যে অঙ্কুর সেদিন মনের উর্বর জমিতে বপন হয়েছিল, সেটা এতগুলো বছর পর ভরসাহীনতার এক বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে। এই মহিরুহের পতন তো এত সহজ নয়। মানুষটা ওকে এইভাবে দূরে ঠেলে দিয়েছিল যেভাবে এই পৃথিবীতে কেউ কাউকে কোনো দিন দেয়নি। সব থেকে ভরসার, সব থেকে নির্ভরশীলতার জায়গাটাকে ছিনিয়ে নিয়েছিল ও সেদিন। আর আজ সেই জায়গাটাতেই ওকে জোর করে বাঁধতে চাইছে। কিন্তু ঝিনুক রক্তের বন্যায় নিজেকে ডোবাতে রাজি নয়, একদমই নয়। পাশে রাখা পেপার পেনটা তুলে নিয়ে একটা রাফ রুট প্ল্যান বানিয়ে নিল ঝিনুক। ও জানতো এত সহজে ও এই বাড়ি থেকে বেরোতে পারবে না, রুদ্রের অনুমতি ছাড়া তো একেবারেই না। আর স্বাভাবিকভাবে আজ যা কিছু হয়েছে, তারপর গার্ড ছাড়া রুদ্রকে বাইরে বেরোতে দেবেও না। কলেজ এরিয়ার চারপাশটা ওর খুব ভালো করে চেনা, অলি গলি, শর্টকাট, জঙ্গল, পাহাড়, ঝর্ণা, সবটা সেটারই একটা রাফ স্কেচ বানিয়ে নিল ঝিনুক। কলেজের ঠিক পেছন দিকটায় মর্গ এরিয়ার আশেপাশে বাইরের কোনো লোককে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। অনেক কনফিডেন্সিয়াল কেস ওখানে থাকে, তাই সিকিউরিটি পারপাস এই ব্যবস্থা। তাই ওই রাস্তাটাকেই ও পালানোর পথ হিসাবে ব্যবহার করবে বলে ঠিক করলো। মর্গের ঠিক পেছন দিকটায় ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ওঠার জন্য রাস্তা। ঘন পাইনের জঙ্গলে ঢাকা এই রাস্তায় খোঁজ লোকাল মানুষজন ছাড়া আর কারোর কাছেই নেই। কলেজের সামনের গেট দিয়ে প্রবেশ করে পেছনের এই এরিয়া পর্যন্ত পৌঁছাতে খুব বেশি হলে 8 মিনিট সময় লাগবে ওর। এই 8 মিনিট পর রুদ্রর পাঠানো গার্ডরা যদি বুঝতেও পারে যে ওখান থেকে পালিয়েছে, তাহলে ওদের কিছু করার থাকবে না। কারণ ওই জঙ্গল পেরিয়ে পাহাড়ের উল্টো দিকে ঢাল বেয়ে নিচে নেমে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে আর বেশি সময় লাগবে না ওর। এখানে সময়টা একটু অ্যাডজাস্ট করতে পারলেই বাসের জন্য অপেক্ষা করতে হবে না ওকে। তারপর সোজা নিচে ঋষিকেশে নেমে আসবে। পেছন ঘুরে দেয়াল ঘড়িটা এক ঝলক দেখে নিল ঝিনুক। সময়সীমায় বেরোতে এখনো 10 মিনিট বাকি, কিন্তু এই 10 মিনিটের জন্য অপেক্ষা করলে ওর চলবে না। বিছানা ছেড়ে উঠে পরনের জামাটা পাল্টে নিয়ে পিঠ ব্যাগটা কাঁধে তুলে নিল ঝিনুক। দরজা খুলে বাইরে বেরিয়ে আসলে প্রত্যাশিতভাবে গেটের গার্ড এগিয়ে এলো ওর দিকে। ক্ষমা করবেন আমাকে, কিন্তু আমি কি জানতে পারি আপনি কোথায় যাচ্ছেন? বাইরে আমার কিছু দরকার আছে। কিন্তু আমাদের কাছে আপনাকে বাইরে বের হতে দেওয়ার পারমিশন। গার্ডের মুখের কথা শেষ হওয়ার আগেই তার পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল। ইয়েস বস। মোবাইলের অপর প্রান্তের কথাগুলো হয়তো ঝিনুকের কানে এসে পৌঁছালো না, কিন্তু ও খুব ভালো করে জানতো ফোনের ওপারের ব্যক্তিটি কে হতে পারে। প্রত্যাশিতভাবে গার্ডটি মোবাইল এগিয়ে দেয় ঝিনুকের দিকে। কোথায় যাচ্ছ? সামনেই ফাইনাল সেমিস্টার, আর আমার এখানে আসাটা অপরিকল্পিত, তাই সাথে করে কোনো বই আমি নিয়ে আসিনি। তাছাড়া আমার সব জামা কাপড় আর শীতের গরম জামাগুলো হোস্টেলে রয়ে গেছে। আই নিড দোজ, আমাকে হোস্টেল যেতে হবে। অপেক্ষা করো ওখানেই, আমি গাড়ি পাঠাচ্ছি। অবিশ্বাসের সমস্যাটা তাহলে দুতরফাই। ঝিনুকের কথায় কিছু মুহূর্ত নিঃশব্দে কলটা ধরে রাখলো রুদ্র, তারপর আচমকাই ডিসকানেক্ট করে দিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।